এটা নিয়ে আমাদের দ্বিতীয় রিপোর্ট রাইটিংয়ের ভিডিও, কিন্তু যদি পিএসসির স্ট্র্যাটেজির কথা বলা হয় এটা আমাদের নবমতম হবে। আর যারা এই দুটো ভিডিও খুব ভালো করে দেখেছো রিপোর্ট রাইটিংয়ের আর রুলস রেগুলেশন প্লাস কনসেপ্ট কীভাবে আমরা ভাববো, এই জিনিসগুলো যারা খুব ডেপথভাবে দেখেছো, আমার এটা খুব বড় বিশ্বাস যে তাদের কনফিডেন্স লেভেল কিছুটা হলেও আগের থেকে বেড়েছে। আর এই লেভেল বাড়ার দরুনে যখন আমি তৃতীয়তম রিপোর্ট রাইটিং করব, যখন আমি কোশ্চেনটা আনবো এখানে, যখন আমি তোমাদের সাথে ডিসকাশন করব, তখন দেখবে যে রিপোর্টটা লিখতে আগের তুলনায় অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে। এই ভিডিওগুলো দেখার আগের মুহূর্ত আর এখনকার মুহূর্ত, মানে তৃতীয়তম ভিডিও শেষ করার পরে ফিল করতে পারবে যে সামান্য ডিফারেন্স, মাত্র 3খানা ভিডিওতেই ডিফারেন্স তোমরা খুঁজে পাবে। আর ভেবে দেখো যখন আমি 15খানা বা 10খানা শেষ করব, সেই সময় তোমাদের লেভেল কোন জায়গায় পৌঁছাবে। শুধু পিএসসি পার্ট 2 এর ক্ষেত্রে নয়, মিসলেনিয়াস হোক, ডাব্লিউবিসিএস হোক, যেখানে খুশি তুমি এই জিনিস অ্যাপ্লাই করো তার রেজাল্ট পাবেই, কারণ এর মধ্যে অরিজিনাল কনসেপ্ট লুকিয়ে রয়েছে। তো শুরু করি আমরা, আর কথা না বাড়িয়ে কোশ্চেনের দিকে ডাইরেক্ট চলে আসি। এটা হবে আমাদের তৃতীয়তম রিপোর্ট রাইটিং। তো শুরুতেই বলেছিলাম যে কোশ্চেনটা আমাকে অন্তত একবার ভালো করে কিন্তু পড়তে হবে। তো কোশ্চেনে বলেছে এসবিআই ব্রাঞ্চ নিউ আলিপুর, কলকাতা 29 জুলাই অ্যাট নাইট। তার মানে বুঝতে পারছি নিউ আলিপুরে একটা এসবিআই ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে, ডেটটা দিয়ে দিয়েছে 29 জুলাই, আর ঘটনাটা ঘটেছে অ্যাট নাইট। কি ঘটনা দেখা যাক। রবড মানে চুরি করা হয়েছে, মানে লুটা হয়েছে, ডাকাতি হয়েছে। কি ডাকাতি হয়েছে? জুয়েলারি অ্যান্ড ক্যাশ, যার অর্থ কত রয়েছে? 30 লাখ রুপিস, যার দাম 30 লক্ষ টাকা। পুলিশ অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টস কেম, মানে বুঝতে পারছি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট মানে যারা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কাজ করে, তারা এসেছে। কাস্টমার্স প্যানিকড, কাস্টমার্স প্যানিকড মানে ব্যাংকের যে কাস্টমাররা রয়েছে তারা কি করছে, এই ঘটনার দরুন তারা প্যানিকড হয়ে গেছে। সিসিটিভি ক্যামেরাস ওয়ার চেকিং, সিসিটিভি ক্যামেরা চেক করা হচ্ছে, মানে বুঝতেই পারছো, পড়তে পড়তেই বুঝতে পারছো সিসিটিভি ক্যামেরা কারা চেক করবে? নিশ্চয় যারা তদন্ত করছে, অর্থাৎ পুলিশ তদন্ত করছে, তো পুলিশ চেক করবে। ফাউন্ড এ গ্যাস কাটিং মেশিন, তাহলে একটা গ্যাস কাটিং মেশিনও পাওয়া গেছে। গ্যাস কাটিং মেশিন মানে এমন একটা মেশিন যেটা গ্যাস দ্বারা চলে, আর যার দরুন তোমরা লোহা কাটতে পারো, এই সমস্ত লোহা ইস্পাত এই জিনিসগুলো তোমরা অনায়াসে কাটতে পারো। তো এটা তো আমরা পড়তে পারলাম। আর এই পড়ার থেকে তোমরা কি বুঝতে পারলে ঘটনাটা? ঘটনা কি সবার প্রথমে ব্রেনে এটা এলো না যে নিউ আলিপুরে একটা এসবিআই ব্রাঞ্চ রয়েছে, রাত্রেবেলায় চুরি হয়েছে, বড় মাপের ডাকাতি হয়েছে। কি ডাকাতি হয়েছে? জুয়েলারি আর 30 লক্ষ টাকা। পুলিশ এসছে, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরাও এসছে, কাস্টমাররা প্যানিক হয়ে গেছে, সিসিটিভি ক্যামেরা চেক করা হচ্ছে, আর গ্যাস কাটিং মেশিন পেয়েছে পুলিশরা। তো এই পর্যন্ত দিয়েছে। তো শুরুতেই আমরা কিসে চলে আসবো? রাফ ড্রাফটিং। আর রাফ ড্রাফটিং এর শুরুতেই আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা ওপেনিং প্যারাগ্রাফ। তো ওপেনিং প্যারাগ্রাফের নাম্বার 1-এ আমরা কি লিখতে পারি? নাম্বার 1-এই আমরা লিখবো হোয়াট, কি ঘটেছে, কখন ঘটেছে, কোথায় ঘটেছে, কিভাবে ঘটেছে, মানে 5W কিছু না কিছু লিখবো। তা তোমরা এবার আমাকে বলবে যে এখানে আমি কি লিখতে পারি, ঘটনাটা কি? সবার আগে ওপেনিংও তো এটাই লিখি, তো ঘটনাটা কি? তো আমাদের এখানে ঘটনাটা জানতে হবে। ঘটনা দেখেই বুঝতে পারছি রপ্ট হয়েছে জুয়েলারি, তাহলে ঘটনাটা কি? ঘটনা রপ্ট হয়েছে। কি রপ্ট হয়েছে? জুয়েলারি। তো রপ্ট বলে লিখে দিলাম। আর রপ্ট কি হয়েছে সেটা নিশ্চয়ই এখানে লেখার দরকার নেই, সেটা এখানে লেখাই রয়েছে, রপ্ট জুয়েলারি অ্যান্ড ক্যাশ। তো এটাকেও তোমরা কাজ করতে পারতে, এখানেও তোমরা 1 নাম্বার দিয়ে দিলেও চলতো, কোনো অসুবিধার কিছু নেই। তো আমি এখানে লিখছি রপ্ট হয়েছে। কি হয়েছে? জুয়েলারি আর এত। আচ্ছা, এরপরের কোশ্চেন কি? হোয়াট দ্বারা কোশ্চেন হয়ে গেল, হোয়াট হ্যাপেন, এটা হয়ে গেল। কোথায় ঘটেছে বা কখন ঘটেছে সেটাও লিখতে পারো তোমরা। তাহলে নাম্বার 2-এ কোথায় ঘটেছে দেখতে পাচ্ছি, ঘটেছে এসবিআই ব্রাঞ্চ নিউ আলিপুর, যেটা কলকাতাতে। তাহলে আমি জাস্ট লিখে দিচ্ছি নিউ আলিপুর, নিউ আলিপুর, আর এটা কোথায় অবস্থিত? অবস্থিত কলকাতাতে। তো আমি এই পর্যন্ত লিখে দিলাম। এরপরে কোশ্চেন আসছে কোথায় ঘটেছে, কি ঘটেছে, এটা বার হয়ে গেছে। এবার কখন ঘটেছে? ঘটেছে 29 জুলাই অ্যাট নাইট। তাহলে 29 জুলাই দেখতে পাচ্ছি, 29 জুলাই দেখতে পাচ্ছি, আর লিখবো আমরা নাইটে। 29 জুলাই নাইটের সময় এই ঘটনাটা ঘটেছে।
আচ্ছা নাইটে ঘটেছে এর মানে মনের মধ্যে কিছু ফিলিংস আসছে। ব্যাংকে যদি নাইটে ঘটে মানে এই জিনিসগুলো না স্বাভাবিকভাবে দেখবে চলে আসবে, শুরুতে একটুখানি আটকে যাবে, মনে হবে মানে এত প্ল্যানিং আসবে না, কিন্তু তারপরে যখনই করতে থাকবে দেখবে অনায়াসে প্ল্যানিং চলে আসছে। কখন আসবে? যখন তোমরা 20 থেকে 30খানা রিপোর্ট মোটামুটিভাবে করে প্র্যাকটিস করে নেবে, তারপরে দেখবে অনায়াসে স্টোরি চলে আসছে নিজের মন থেকে। লাস্ট ভিডিওতে যেটা দেখেছিলাম আমরা আমাদের ফায়ার জেট সম্পর্কে, সেখানে তো স্টোরি বানানোর কিছু নেই, সেখানে ফ্যাক্ট দিতে হবে। আর এই সমস্ত জিনিসে তুমি কি সামান্য স্টোরিও বানিয়ে নিতে পারো, অসুবিধার কোনো ব্যাপার নেই। তো আমরা দেখতে পেলাম যে হোয়াট হ্যাপেন্ড, কোথায় ঘটেছিল দেখতে পেলাম নিউ আলিপুর কলকাতাতে। কখন ঘটেছিল? 29শে জুলাই রাত্রেবেলায় এই ঘটনাটা ঘটেছে। 29শে জুলাই এটা এখানে লেখা আছে, তোমরা চাইলে কোশ্চেনের মধ্যে এটা মার্ক করে দিতে পারো, অসুবিধার কিছু নেই। এখানে তোমরা মার্ক করতে পারো যে কোথায় ঘটেছে, তো একে তোমরা 2 নম্বর মার্ক করতে পারো। আর কখন ঘটেছে সেটা দেখতে পাচ্ছ 29শে জুলাই অ্যাট নাইট, অর্থাৎ 3 নম্বর দিয়ে দিতে পারো। তো শুধু 1 2 3 করে দিলেই কিন্তু এনাফ ছিল, তা সত্ত্বেও আমি এখানে লিখে দেখাচ্ছি তোমাদের। কিন্তু তোমরা কি করবে? 1 2 3 করে করবে পরীক্ষার হলে, কিন্তু প্র্যাকটিসের সময় অবশ্যই যেরকম আমি লিখে দেখাচ্ছি সেরকমভাবে করো। নাম্বার থার্ড পয়েন্টে কি আসতে পারে? নাম্বার থার্ড পয়েন্টে দেখতে পাচ্ছি ওপেনিং প্যারাগ্রাফে এই দুটো, আর কোনো কিছু রয়েছে? আর কোনো কিছু দেখতে পাচ্ছি না। তো ওপেনিং প্যারাগ্রাফটা দেখতে পেলাম যে একটু ছোট ক্যাটাগরি হয়ে যাচ্ছে। তো ওপেনিং প্যারাগ্রাফে আমি আর কিছু অ্যাড করতে পারি। আচ্ছা কি অ্যাড করতে পারি তোমরা ভাবো? ঘটনাটা এখনো পর্যন্ত কি কি হলো? যে চুরি হয়েছে জুয়েলারি আর ক্যাশ, কোথায় হয়েছে? নিউ আলিপুরে, রাত্রেবেলায় 29 তারিখে। তো এই পর্যন্ত জাস্ট হয়েছে আমাদের ওপেনিং প্যারাগ্রাফ। এরপরে আমরা ওপেনিংয়ে আর কি জয়েন করতে পারি? আচ্ছা রাত্রেবেলায় যদি ঘটনাটা ঘটে, তো আমাদের কি ব্যাপারটা মানে ব্যাংক স্টাফ যারা রয়েছে তারা কখন জানতে পারলো? তারা নিশ্চয়ই মর্নিংয়ে জানতে পেরেছে পরের দিন। তো এটাও তোমরা পয়েন্টে কিন্তু আনতে পারো যে হচ্ছে এই ঘটনাটা জানাজানি হলো, কখন জানাজানি হলো? পরের দিন সকালবেলায়। আর জানাজানির ইংলিশ কি? মানে যেটা প্রকাশিত হলো, ছড়িয়ে পড়লো, জানাজানির ইংরাজি হচ্ছে কাম টু কাম টু বলতে পারো কাম টু লাইট। আর কাম টু লাইটের বদলেও তুমি এটা বলতে পারো যে কামের বদলে তুমি এখানে বলতে পারো ব্রিংও দিতে পারো, ব্রিং টু লাইট। যেহেতু এটা পাস্ট টেন্সের ঘটনা, রিপোর্ট লিখছি আমরা, সাধারণত পাস্ট টেন্স দিয়ে কাজ করব, তাই কামের বদলে তোমরা এখানে কেম করে দেবে, আর ব্রিংয়ের বদলে ব্রট। আচ্ছা কাম টু লাইট মানে হচ্ছে প্রকাশ্যে আনা, প্রকাশিত করা, বুঝতে পেরেছি? কাম টু লাইট মানে হচ্ছে প্রকাশ্যে আনা, যে এই ঘটনাটা এবার জানাজানি হলো, সবাই জানতে পারলো, এটা হচ্ছে কাম টু লাইট। তো এটা একটা ইম্পর্টেন্ট ফ্রেজ যেটা তোমাদেরকে মনে রাখতে হবে। আর কখন কাম টু লাইট হলো? নেক্সট মর্নিংয়ে হলো। নেক্সট মর্নিংয়ে কেন হলো? কারণ সেই সময় ব্যাংকের যারা স্টাফ রয়েছে তারা এখানে উপস্থিত। তো ওপেনিং প্যারাগ্রাফ তো দেখতে পাচ্ছি মর্নিং। তো ওপেনিং প্যারাগ্রাফে আমরা দেখতে পেলাম যে এখানে কোনো অসুবিধা নেই, ওপেনিং প্যারাগ্রাফ মোটামুটি ঠিক আছে। এবার আমরা যেখানে চলে আসবো সেটা হচ্ছে বডিতে। বডিতে কি লিখবো সেটা দেখা যাক। আচ্ছা এরপরে আমরা এদিকেও চলে আসি। এখনো পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছে এখান থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের কমপ্লিট ওপেনিং প্যারাগ্রাফে। এরপরে দেখা যাচ্ছে যে পুলিশ অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টস কেম, কাস্টমার প্যানিকড। তাহলে দেখো বডিতে পুলিশ অ্যান্ড ফিঙ্গারপ্রিন্টস এক্সপার্টস কেম, ভালো করে বুঝবে আমি যা যা জিনিস বোঝাতে চাইছি, আর এই জিনিসগুলোকেই অ্যাপ্লাই করতে হবে ধীরে ধীরে করে। যখন তোমরা প্র্যাকটিস করবে ঠিক যেমনভাবে দেখাচ্ছি সেরকমভাবে তোমরা প্র্যাকটিসটা শুরু করবে। পয়েন্ট দেখে দেখে, হয়তো আমার এখানে তো কম পয়েন্ট আছে, তোমার কাছে আরও বেশি পয়েন্ট থাকতে পারে। আমি কম পয়েন্ট নিয়ে কেন কাজ করছি? যাতে নিজের ক্রিয়েটিভিটি পাওয়ারটা আরও বেড়ে যায়। তো পুলিশ অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টস কেম, তাহলে বডিতে দেখতে পাচ্ছি শুধুমাত্র পুলিশ আর ফিঙ্গারপ্রিন্টস এক্সপার্টস কেম আছে। কাস্টমার্স প্যানিকড, আচ্ছা কাস্টমাররা প্যানিকড কখন হবে? ওটা তো কারেন্ট সিচুয়েশনে চলে আসবে। কারেন্ট সিচুয়েশনে কাস্টমাররা প্যানিক করছে, সিসিটিভি ক্যামেরা নিয়ে চেক করছে। তাহলে বডিতে শুধুমাত্র আমরা এই একটা পয়েন্টই শুধুমাত্র পাচ্ছি, পুলিশ অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টস কেম। আচ্ছা এবার তার মানে আমাদের এখানে কি করতে হবে? ইমাজিন করতে হবে, মানে ক্রিয়েট করতে হবে কিছু স্টোরি। এখনো পর্যন্ত ঘটনা ঘটেছে যে রাত্রেবেলায় চুরি হয়েছে, আর ক্যাশ আর জুয়েলারি চুরি হয়েছে। আর এই ঘটনাটা কখন জানা গেল? এই রবারিটা জানা গেল হচ্ছে পরের দিন সকালবেলায়। আচ্ছা এরপরে দেখা গেল পুলিশ আর ফিঙ্গারপ্রিন্টস এক্সপার্টরা এলো। আচ্ছা পুলিশ আর ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টসরা কেন আসে? নিশ্চয়ই তাদের ইনফর্ম করা হয়েছে। আর ইনফর্ম করতে গেলে কারা ইনফর্ম করবে? নিশ্চয়ই ব্যাংকের স্টাফ। চলো আমি লিখে দিই ম্যানেজার, লিখে দিই ব্যাংক ম্যানেজার।
ব্যাংক ম্যানেজার, জাস্ট এটা বোঝানোর জন্য ব্যাংক ম্যানেজার। তাহলে ব্যাংক ম্যানেজার কি করলো, পুলিশকে ইনফর্ম করলো, আর ইনফর্ম করার দরুনে নাম্বার 5 আমি কি বলতে পারি, পুলিশ এলো প্লাস ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরা চলে এলো। তো এখানে তোমরা জাস্ট নাম্বার 5 দিও, তোমরা কাজ চালিয়ে নিতে পারো, যে এখানে কোশ্চেনে রয়েছে নাম্বার 5। তো এক্সট্রা করে এই যে আমাদের রাফ ড্রাফটিং আছে এখানে তোমাদের লেখার দরকার নেই, তাও আমি লিখে দিই এখানে পুলিশ প্লাস হচ্ছে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, পুলিশ প্লাস ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট কেম, এরা এলো। আচ্ছা, তাহলে বডিতে এখনো পর্যন্ত দেখতে পেলাম যে ব্যাংক ম্যানেজার পুলিশদের কল করলো, পুলিশ আর ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরা চলে এলো। আচ্ছা, এরপরে বডিকে শুধু এটুকু নাকি আরেকটু অ্যাড করা দরকার আছে, বডিতে চলো আরেকটু অ্যাড করি। তো পুলিশ আর ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরা এসে কি করতে পারে, নিজের থেকে যে কোনো কিছু ভাবো, এমন নয় যে আমি যেটা বলছি সেটাই তোমাদের করতে হবে, যে কোনো কিছু তোমরা ভাবতে পারো। আচ্ছা, এর নাম্বার 6-এ একটা স্টোরি ক্রিয়েট করা যেতে পারে, যে তারা এলো পুলিশরা, আর তারা মানে প্রাথমিক যে ইনকোয়ারি যেটা রয়েছে সেটা করলো, আর প্রাথমিক ইনকোয়ারি করার পরে তারা কি ধরতে পারলো। আচ্ছা চলো চোরদের সম্পর্কে একটু বলি, যে তারা এটা ধরতে পারলো যে চোররা গ্রিল কেটে, আচ্ছা এখানে দেখো একটা পয়েন্ট রয়েছে, এ গ্যাস কাটিং মেশিন, তাহলে পুলিশরা গ্যাস কাটিং মেশিন কিন্তু খুঁজে পেয়েছে, তার মানে এটা বোঝা যাচ্ছে চোররা গ্যাস কাটিং মেশিন কিন্তু ইউজ করেছে। তো এটাকে তোমরা বডিতে ইউজ করে ফেলো, খুব ভালোভাবে বডিতে ইউজ করো। তো প্রিলিমিনারি যে হচ্ছে ইনকোয়ারিটা যেটা হচ্ছে পুলিশ এসে যেটা করছে, সেখানে দেখতে পেলো যে ধরো যে আমাদের জানলা রয়েছে কিভাবে এন্ট্রি করলো আর কি সেটা দেখি, আর এন্ট্রি করলো কি দ্বারা, এই গ্যাস কাটিং মেশিনকে এন্ট্রি করার জন্য কিভাবে ব্যবহার করলো সেটা লিখে দিই। তো তারা এন্ট্রি করলো, ধরে নিলাম উইন্ডো দিয়ে এন্ট্রি করলো, আর উইন্ডো দিয়ে যদি এন্ট্রি করে সেখানে গ্যাস কাটিং মেশিনকে ইউজ করাবো, আর গ্যাস কাটিং মেশিন দিয়ে ইউজ করলে তার মানে গ্রিল কেটে সে এন্ট্রি করলো। হতে পারে কিনা ভেবে দেখো, তোমরা চাইলে দরজা করো, দরজা কেটে এন্ট্রি করলো, যা খুশি বলতে পারো তোমরা। তাহলে গ্রিল কেটে তারা হচ্ছে এন্ট্রি করলো, প্লাস আমি এখানে আরও লিখতে পারি, যদি আমি চাই আরও লিখতে পারি, আর কি লেখা যেতে পারে, যে তারা এই যে গ্যাস কাটিং মেশিন আছে সেই গ্যাস কাটিং মেশিন দিয়ে ব্যাংকের মধ্যে লকার থাকে দেখেছো, সেই লকারগুলো ব্রেক করেছে। আচ্ছা, তাহলে আমি এখানে লিখি ব্রোক লিখি লকার্স, লকার্স যে লকার থাকে যেখানে সোনা গয়না এই জিনিসগুলো থাকে সেই লকার, আর এখানে লকার ব্রেক করেছে, এটা দেওয়াও না খুব লজিক্যাল, কারণ দেখো জুয়েলারি চুরি হয়েছে, সাধারণত জুয়েলারি কোথায় থাকে, ব্যাংকের লকার্সে থাকে, তাই লকার্স দেওয়াটা খুবই যুক্তিপূর্ণ জিনিস হলো। তো এখনো পর্যন্ত দেখা যাক কি কি ঘটনা ঘটেছে বডিতে। তো ব্যাংক ম্যানেজার হচ্ছে কল করলো, আর চলে এলো পুলিশ, তার সাথে সাথে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। তারা যখন প্রিলিমিনারি যে ইনকোয়ারি রয়েছে, পুলিশরা গিয়ে কী করবে, সাধারণ প্রাথমিক তদন্তই তো করবে, প্রাথমিক তদন্ত করতে গিয়ে দেখতে পেলো যে হচ্ছে চোররা উইন্ডো কেটেছে, উইন্ডোর যে গ্রিল আছে গ্রিল কেটেছে, গ্রিল কেটে তারা ভিতরে ঢুকেছে, আর সেইখান থেকে 2টো লকার বা 3টে লকার 4টে লকার তারা ব্রেক করেছে। আচ্ছা, এটা তো হয়ে গেল। আচ্ছা, নাম্বার 7-এ কি করতে পারি, তাহলে বডি একটুখানি এনাফ আমাদের, তোমরা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারো, কারণ বডি এখনো পর্যন্ত ছোট আছে, তোমরা চাইলে আরেকটু বাড়াতে পারো, অসুবিধার কিছু নেই। বডি ছোট আছে, আমি কেন বললাম কথাটা, এই কথা তোমরাও বলতে পারবে, যখন কিছু রিপোর্ট যখন তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে না, এই কথা তোমরা অনায়াসে বলবে, নিশ্চিন্তে থাকো এই ব্যাপারে। এরপরে দেখতে পাচ্ছি যে কাস্টমার্স প্যানিক, তাহলে আমরা লাস্ট প্যারাতে চলে যাব, কনক্লুডিং প্যারাতে, অর্থাৎ যেখানে আমি কারেন্ট সিচুয়েশন সম্পর্কে আলোচনা করব, কারেন্ট সিচুয়েশনে কি কি ঘটনা ঘটছে। খুব সিম্পল, অতি সিম্পল রিপোর্ট লেখা, রিপোর্ট কেন, যে কোনো কিছু ডেসক্রিপটিভ পার্ট টোটাল এত ইজি যেটা চিন্তা করতে পারবে না। তো শুধুমাত্র প্র্যাকটিসের অভাব আর সঠিক দিশার অভাব, যদি সঠিক দিশা পেয়ে যাই আমরা, আটকানো কিন্তু মুশকিল হয়ে যাবে। তো দেখা যাচ্ছে কাস্টমার প্যানিক। আচ্ছা, কারেন্ট সিচুয়েশনে কাস্টমার প্যানিক, আচ্ছা কাস্টমার প্যানিক কারা করবে, তার মানে যারা সাপোজ ধরো যাদের হচ্ছে ওখানে জিনিসপত্র রয়েছে, আচ্ছা ব্যাংকের টাকা যদি চুরি হয়ে যায় তবে কি কোনো কাস্টমার প্যানিক করবে, সাধারণত প্যানিক করার কথা নয়, কিন্তু লকার থেকে যদি কিছু চুরি হয়ে যায় তবে কিন্তু কাস্টমাররা প্যানিক করে। তো এখান থেকে আবার একটা লজিক্যাল পয়েন্ট ধরতে পারলাম কি পারলাম না বলো, আর এটা চাইলে তোমরাও ধরতে পারো, আর নেক্সট ভিডিওগুলোতে যত আসবে না তত দেখবে এই ব্যাপারগুলোকে তোমরা অনায়াসে ধরে ফেলতে পারছো। আর এটাকেই বলে কোহেসিভনেস, যে লজিক্যাল ব্যাপার থাকবে প্লাস হচ্ছে সুন্দর করে মিল, অর্থাৎ সিকোয়েন্সে রেডি হবে। তো কাস্টমার প্যানিক করছে, কাস্টমার কেন প্যানিক করতে পারে, টাকা পয়সা, ব্যাংক থেকে টাকা পয়সা চুরি হলে সাধারণত
প্যানিক তো করে অবশ্যই, কিন্তু এখানে প্যানিকের কথা বলেছে, তার মানে একটু হাইলাইট করার চেষ্টা করেছে। সাধারণত প্যানিক কখন হবে, যে সোনা গয়না তার লকার থেকে কিছু চুরি হয়ে গেছে কিনা সেরকম বিষয়। তো কাস্টমার প্যানিক এখানে যেটা রয়েছে 6 নম্বরে, 7 নম্বরে আমরা দিয়ে দিলাম কাস্টমার কি করছে, কাস্টমার প্যানিক, প্যানিকড, কাস্টমার প্যানিকড। আচ্ছা, কেন কাস্টমার প্যানিক করছে? কারণ তাদের মধ্যে ধরো লকারস রয়েছে, আর লকারে অনেক জিনিস, দামি দামি জিনিসপত্র রয়েছে, সেই কারণে তারা হচ্ছে প্যানিক করছে। তা এই ব্যাপারগুলো আমরা লেখা শুরু করে দেবো ওর মধ্যে ফিয়ারে। এরপরে কি দেখতে পাচ্ছি যে সিসিটিভি ক্যামেরাস ওয়ার চেকিং। নাম্বার 8 পয়েন্টে তাহলে কি লিখতে পারি, পুলিশ নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরা নিয়ে কাজ করেছে। তো সিসিটিভি ফুটেজ, তো লিখি আমরা সিসিটিভি ফুটেজ কালেক্টেড, এটা বলতে পারি। সিসিটিভি ফুটেজ তাহলে কালেক্ট করা হয়েছে আর তাদের চেক চলছে, চেকিং তো লেখাই আছে এখানে। নাম্বার 9-এ কি বলতে পারি, নাম্বার 9-এ বলেছে যে এ ফাউন্ড আ গ্যাস কাটিং মেশিন। আর পুলিশরা কি খুঁজে পেয়েছে, পুলিশরা খুঁজে পেয়েছে গ্যাস কাটিং মেশিন, গ্যাস কাটিং মেশিন এটা খুঁজে পেয়েছে। আচ্ছা, এর সাথে যদি তুমি কিছু অ্যাড করে দিতে চাও যে আর কোনো কিছু খুঁজে পেয়েছে কিনা সেটাও করতে পারো। যেমন আমি এখানে অ্যাড করে দেবো হচ্ছে ল্যাডার, আর এর সাথে কি পেয়েছে, ল্যাডারও পেয়েছে। যেটা ল্যাডার দিয়ে কি করে, সাধারণত সে জানলায় উঠেছে। তো এটা আমাদের একটা লজিক্যাল পয়েন্ট হয়ে গেল যে ল্যাডার ইউজ করেছে কি কারণে, যাতে সে জানলায় উপরে উঠতে পারে খুব সহজে। তো এটা লজিক্যাল, এমন নয় যে খুব আজগুবি হয়ে যাচ্ছে। দেখো প্রতিটা পয়েন্ট যেটা আমরা রেডি করলাম সবগুলোই না খুবই লজিক্যাল হলো। আমরা এখানে নতুন করে যে জিনিসগুলো অ্যাড করেছি সেটা দেখো, স্টোরি আমরা কি ক্রিয়েট করেছি, আর স্টোরি এমন হবে যাতে লজিক্যালি, যাতে কোনো জায়গায় এমন না মনে হয় এক্সামিনারের যে এই ঘটনাটা সাজানো আজগুবি, এরকম ঘটনা যাতে না মনে হয়, একটু লজিক্যালি। আর লজিক্যালি করার জন্য, লজিক্যালি ভাবার জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে, আর পয়েন্টগুলোর দিকে খুব ভালো করে নজর দিতে হবে। তো আমরা নাম্বার 3-কে খুব ভালো করে আমরা কি করেছিলাম, 3-র দিকে ভালো করে নজর দাও। দেখো 3-তে আমরা স্টোরি ক্রিয়েট করেছিলাম। এখানে জাস্ট দেওয়া ছিল রাত্রেবেলায় চুরি হয়েছে, আর আমি এখান থেকে এটা বললাম রাত্রেবেলায় যেহেতু চুরি হয়েছে, ঘটনা তাহলে কবে জানবে, পরের দিন সকালে। তো এইটা আমি হচ্ছে এখানে লিখলাম। এরপরে ব্যাংক ম্যানেজার ডেকেছে, আর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরাও এসেছে, পুলিশ এসছে। আর পুলিশ আসার পরে দেখতে পেলাম এখানে গ্যাস কাটিং মেশিন রয়েছে, পুলিশরা এসে তদন্ত করবে। তদন্ত করে কি দেখতে পেলো, জানলা কেটেছে, গ্রিল কেটেছে, জানলা গ্রিল কেটেছে আর ঢুকেছে, আর ব্রোক করেছে লকার্স। বুঝতে পারলাম, দেখা হচ্ছে টোটালটা লজিক্যালি কিনা, যে গ্যাস কাটিং মেশিন দিয়ে কী করবে, আরে জানলাই তো কাটবে, জানলার লহাই তো কাটবে, দরজার লহাই তো কাটবে। তো সেই জিনিসগুলো তোমরা অ্যাড করো খুব সিম্পলভাবে, এরকমভাবে যা যা জিনিস আছে ভালো করে বুঝে নাও ব্যাপারগুলো। তো এটা গেল আমাদের ওপেনিং প্যারাগ্রাফ। ওপেনিং প্যারাগ্রাফ বেশ স্ট্রং, বডিকেও বলতে পারো বেশ স্ট্রংয়ে রয়েছে, আর এটাকেও বলতে পারো কনক্লুডিং প্যারাগ্রাফও বলতে পারো বেশ ভালো স্ট্রংয়ে। এরপরে তুমি আরও কিছু অ্যাড করে দিতে পারো, যে ইনভেস্টিগেশন এখনও চলছে বা এই জিনিস, এগুলো তোমরা অ্যাড করতে পারো। তো চলো চলে আসি এবার আমাদের অরিজিনাল মানে ফেয়ার ড্রাফটের দিকে। সবার প্রথমে আমরা আসছি টাইটেল। তো আচ্ছা, আগে একবার না তোমরা টাইটেলটাকে ভাবার চেষ্টা করো, এখান থেকে দেখি যে তোমরা কি টাইটেল ভাবো, নিজেরা টাইটেল ভাবো আর আমার সাথে ম্যাচ করানোর চেষ্টা করো। হতেই পারে যে আলাদা, হতেই পারে আমার থেকে বেটারও তোমরা করতে পারো, অসুবিধার কোনো ব্যাপার নেই। আমার থেকে খারাপও হতে পারে, বেটারও হতে পারে। আজ যদি খারাপ হয় 2 দিন পরে আমার থেকে বেটার হয়ে যাবে, একদম সিম্পল ব্যাপার। যদি প্র্যাকটিস করো তো অবশ্যই বেটার হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। তো এখান থেকে ভালো করে দেখো যে কি হচ্ছে, তোমরা টাইটেল দিতে পারো, কিন্তু মনে রেখো টাইটেল দেওয়ার জন্য টাইটেল এমন টাইটেল দেবে যাতে সেটা অ্যাট্রাকটিভ হয়। কার জন্য, রিডারের জন্য। আর আমাদের কাছে রিডারকে এক্সামিনার। তো চলে আসি, আমার টাইটেল আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রবড, মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে লুটে নেওয়া হয়েছে। কোথায়, কলকাতাতে। তোমরা চাইলে এখানে নিউ আলিপুরও দিতে পারতে। আর এটা বাই আ স্টাফ রিপোর্টার, দেখতে পাচ্ছ ক্যাপিটাল, এগুলো নিয়ে বলার কোনো কিছু নেই, এগুলো সিম্পল জিনিস। এরপরে আমরা এখানে প্লেস লিখে দিয়েছি, এটা আমরা ক্যাপিটালে লিখেছি জুলাই 31, তোমরা চাইলে এখানে ইয়ারও দিয়ে দিতে পারতে। তারপরে কোলন দিয়ে আমরা শুরু করছি। তো শুরুয়াতটা কি হচ্ছে, শুরুয়াতটা হচ্ছে কি ঘটেছিল, দেখতে পেলাম যে রপ্ট হয়েছিল, রপ্ট করা হয়েছিল ব্যাংকে। তো আমি এখানে লিখেছি রবার্স। রপ্ট কারা করবে, রবারই তো করবে। তো রবার্স ব্রোক ইনটু, ব্রোক ইনটু হচ্ছে ফ্রেজাল ভার্ব, যেটা পাস্ট টেন্সে রয়েছে। ব্রেক ইনটুর পাস্ট ফর্ম হচ্ছে ব্রোক ইনটু। এর অর্থটাও আমি এখানে লিখে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এন্টার ফোর্সিবলি ফর থেফট। সাধারণত ব্রেক ইনটু ব্যবহৃত করা হয় যখন কোনো ব্যক্তি জোর জবরদস্তি করে
শক্তি প্রয়োগ করে কোনো প্লেসে কোনো কারে এই সমস্ত জায়গায় যখন এন্ট্রি করে কি উদ্দেশ্যে, চুরির উদ্দেশ্যে, তখন আমরা ব্রেক ইনটু ইউজ করি। তো ব্রেক ইনটু যে ফ্রেজাল ভার্ব যেটা আমরা ইউজ করছি সেটাকে একটু মনে রাখার চেষ্টা করো। চাইলে তোমরা এরকমভাবে এই রিপোর্টে ইউজ করতে পারো, অথবা দেখবে এই ব্যাপারগুলো না তোমাদের ফিল ইন দি ব্ল্যাঙ্কসেও কখনো না কখনো কাজে লেগে যাবে। সুতরাং এই জিনিসগুলোকে মনে রাখার চেষ্টা করো একটু। ব্রোক ইনটু বা ব্রেক ইনটু এর অর্থ হচ্ছে ফোর্সের সাথে প্রবেশ করা, কিসের উদ্দেশ্যে, থেফটের উদ্দেশ্যে, মানে চুরির উদ্দেশ্যে। তাহলে রবার্টস ব্রোক ইনটুকে পাস্ট টেন্সে কেন ব্যবহার করেছি, কারণ রিপোর্ট যে এই ঘটনাটা ঘটে গেছে অতীতে, তাই আমি এখানে পাস্ট টেন্সে ব্যবহার করেছি। তো রবার্টস ব্রোক ইনটু, রবাররা ফোর্সেবলি ঢুকেছিল চুরির উদ্দেশ্যে। কোথায় ঢুকেছিল? এসবিআই ব্রাঞ্চ ইন নিউ আলিপুর, কলকাতা। তাহলে রবাররা চুরি করার উদ্দেশ্যে কোথায় ঢুকেছিল? একটা এসবিআই এর ব্রাঞ্চে, যেটা কোথায় অবস্থিত? নিউ আলিপুর। আর নিউ আলিপুর কোথায় অবস্থিত? কলকাতাতে। অ্যান্ড স্টোল, এবং চুরি করেছিল। অ্যান্ড স্টোল মানে চুরি করেছিল। স্টিলের পাস্ট ফর্ম হচ্ছে স্টোল। আচ্ছা, এখানে একটা ব্যাপার, এটা তো ভার্ব, স্টোল তো ভার্ব, কিন্তু এর আগে আমি সাবজেক্ট ইউজ করিনি কেন? এটা কেউ বলতে পারবে যে সাবজেক্ট ইউজ করিনি কেন? আর এখানকার সাবজেক্টটি কে? চুরি কে করলো? সাবজেক্ট কে? সাবজেক্ট কি পুলিশ? পুলিশ চুরি করেছে? না না না, এখানে আমার সাবজেক্ট ইউজ করিনি এই কারণে, কারণ এখানে দেখো অ্যান্ড কনজাংশন আছে। এই অ্যান্ড কনজাংশন রিপ্রেজেন্ট করবে এইখানে যে সাবজেক্ট আছে, সেই সাবজেক্ট এখানেও রয়েছে। তাহলে রবার্স এখানে ব্রেক করে হচ্ছে ব্রাঞ্চে প্রবেশ করেছে, প্লাস রবাররা কি করেছে? স্টোল করেছে 30 লাখ রুপিস, 30 লক্ষ টাকা তারা কি করেছে? স্টোল করেছে। তাও এখানে এই সাবজেক্টটা হিডেন অবস্থায় রয়েছে। মনে রাখবে সাবজেক্ট এখানে রবার্স হিডেন অবস্থায় রয়েছে। কি করে বুঝতে পারছি? কারণ অ্যান্ড দ্বারা যুক্ত থাকলে বারবার সাবজেক্ট রিপিট করার দরকার নেই। গ্রামারিয়ানরা যদি বারবার রিপিট করো তবে সেটা খুব একটা ভালো দেখায় না। এরপরে দেখো আমি রেড কালি দিয়ে 30 লাখ রুপিস, কি চুরি করেছে? 30 লাখ রুপিস অ্যান্ড গোল্ড জুয়েলারি। আচ্ছা, এখানে আমি রেড কালি দিয়ে আমি মার্ক করেছি এই তিনটে ওয়ার্ডকে, অর্থাৎ এই ফ্রেজটাকে। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট, আর এই ইম্পর্টেন্ট জিনিসটা জাস্ট তোমাদেরকে আমি একটু জানিয়ে রাখার চেষ্টা করি। বলেছে 30 লাখ রুপিস, এটা যদি 30 হয় তবে এটা লাখের বদলে লাক্স কেন হলো না? এটা একটু ভাবার বিষয়। আমি এই কারণে এটার উপরে জোর দিচ্ছি, ফিল ইন দি ব্ল্যাঙ্কসে এই ধরনের এরর প্রায় চলে আসে। একে বলা হয় ইউনিট জাতীয় এরর। এটা হচ্ছে ইউনিট এরর, ইউনিটগত হচ্ছে এরর এটা। যেমন যদি বলা হয় 5, সাপোজ আমি তোমাদেরকে বলছি, একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, 6,000 রুপিস। 6,000 রুপিস। আমার প্রশ্ন হচ্ছে এইখানে দেখো আমি একটা জায়গায় কি করেছি, এখানে আমি 6 এর পরে থাউজেন্ডস বলে লিখেছি, আর আমি এখানে রুপিস বলে লিখেছি। তোমরা আমাকে বলো কোনটা কারেক্ট, 6,000 রুপিস নাকি 6,000 শুধু এস টাকে কেটে দিয়ে 6,000 রুপিস করবো, নাকি 1000-এর এস ঠিক আছে আর রুপিসের থেকে আমরা এস কেটে দেবো? কোনটা আমরা করব? তোমাদের মত কি বলে? কারণ তোমরা অনেকেই ব্যাংকে যাও, ব্যাংকে গিয়ে কাজ করো অনেক কিছু। এবার এই জিনিসটাকে জাস্ট বলো, কারণ এই কারণে আমি এই জিনিসটাকে আলাদা করে লিখছি। এটা ফিল ইন দি ব্ল্যাঙ্কসে আসে, আবার আমি রিপিট করছি এই ব্যাপারটা। তো আমরা এখানে যেটা করবো একে বলা হয় ইউনিটগত এরর। দেখো এখানে 6 আছে, আর এই 6কেই বলা হয় নিউমেরাল। কি বলা হয়? নিউমেরাল। নিউমেরাল মানে হচ্ছে নাম্বার। তো এই যে 6 এরা নাম্বারকে রিপ্রেজেন্ট করছে, 1 2 3 4 5 6 যে কোনো কিছু হতে পারে, তো এদেরকে বলা হয় নিউমেরাল। এরপরে যেটা আছে এটাই হচ্ছে আমাদের ইউনিট। কি বলা হয়? ইউনিট। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের নাউন। মনে রাখবে এই যে ইউনিট যে রয়েছে, এই ইউনিট কখনো প্লুরালে হয় না। যদি এরপরে নাউন থাকে তো এই ইউনিট কখনো কিসে হয় না? প্লুরালে হয় না। তাহলে এই ইউনিটে যে এসটা আছে সেই এসটাকে তোমরা কেটে দেবে। অনেক সময় এরর কারেকশানও এটা থেকে থাকে, এস যুক্ত থাকে, অথবা ফিল ইন দি ব্ল্যাঙ্কসেও এই কোশ্চেনটা থাকে। কারণ আমরা কি জানি, যদি আমি লিখি যে 6 এর পরে যদি আমি বয় লিখি, তো আমরা বয় তো লিখি না কখনো, আমরা কি লিখি? বয়স লিখি। 6 এর কারণে বয়স লিখি, সেরকমভাবে 6 এর জন্য থাউজেন্ডস হয়ে যাবে না? তো এই কনফিউশন হচ্ছে এরা তৈরি করে এক্সামিনার। তো এটা তো গেল, বুঝতে পারলে স্টোল কি চুরি করেছে? 30 লাখ রুপিস অ্যান্ড গোল্ড জুয়েলারি। তো জুয়েলারিকেও আমি দেখো রেড কালি দিয়ে করেছি, তাহলে এখানেও কিছু না কিছু ঘটনা রয়েছে। এই জাতীয় জিনিসেও এরর কালেকশানে খুব বেশি পরিমাণে আসে।
আমাদের যে এরর কারেকশন রয়েছে সেখানে কেমন আছে, জুয়েলারির প্লুরাল করে দেয়, জুয়েলারিজ, জুয়েলারিজ। আমাদের মনে রাখতে হবে জুয়েলারিস বলে হয় না, কারণ এটা হচ্ছে জুয়েলারি হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম সাধারণত হয় না, হয় তার মিনিং আলাদা হয়ে যায় তখন। তো আমি কি বললাম, এরর কারেকশনে জুয়েলারিস বলেও চলে আসতে পারে, তো এই দিকগুলোর নজরটা তোমরা একটু রেখো। তো এখনো পর্যন্ত আমাদের কি ঘটলো, রবাররা হচ্ছে এসবিআই ব্রাঞ্চে ঢুকলো, যেটা নিউ আলিপুরে অবস্থিত, কলকাতাতে অবস্থিত। তারা কি করেছিল, চুরি 30 লাখ রুপিস চুরি করেছিল আর গোল্ড জুয়েলারি চুরি করেছিল। দ্য ইনসিডেন্ট টুক প্লেসের কথা আমি আগের দিনই বলে দিয়েছি, অন 29 জুলাই অ্যাট নাইট। আচ্ছা, ডের আগে এই যে যেটা রয়েছে ডেটের আগে আমরা কি বসাই, অন প্রিপোজিশন বসাই, আর নাইটের আগে আমরা কোন প্রিপোজিশন বসাই, অ্যাট প্রিপোজিশন বসাই। তো এইগুলো একটু মনে রাখার চেষ্টা করো তোমরা। তো দিস মানে এই যে ছোট ছোট মিস্টেকগুলো যেন ভুল করে না হয়ে যায়, এই জিনিসগুলোর উপরেই কাজ করে। এমন নয় যে বিশাল বড় সেন্টেন্স লিখতে হবে, কমপ্লেক্স সেন্টেন্স লিখতে হবে, ভোকাবুলারির মান খুব হাই রাখতে হবে পাস করার জন্য, না, ওটা টোটালি ভুল ধারণা, বিশ্বাস রেখো, ওটা টোটালি ভুল ধারণা। সিম্পলভাবে থাকো আর সিম্পল বেসিক জিনিসগুলো যেন ঠিক থাকে, আর তারপরে দেখো মার্কসের মান অনেক হাই লেভেলে চলে আসবে। তো দ্য ইনসিডেন্ট টুক প্লেস অন, এত রাত্রেবেলায়, এটা বুঝতে পারছো, এটা সিম্পল ব্যাপার। এরপরে দেখতে পাচ্ছি দ্য রবার্স, মানে এর পরের লাইনে চলে আসবো, মানে তৃতীয়তম, যেটা আমরা এখানে রেডি করেছিলাম, যে কাম টু লাইট ব্রিং দ্য নেক্সট মর্নিং। কাম টু লাইটও করতে পারো অথবা ব্রিং দিয়েও তোমরা ইউজ করতে পারো। তো আমি লিখেছি দ্য রবারি, মানে এই যে ডাকাতি, রবারি মানে ডাকাতি, কেম টু লাইট। কাম টু লাইট কেন করিনি, কেম টু লাইট করেছে কারণ এটা পাস্ট টেন্স সম্পর্কে বুঝেছে, আর কেম টু লাইট মানে জানাজানি। এই ফ্রেজটাকে তোমরা মনে রেখো, চাইলে যদি এরকম ধরনের কোনো ঘটনা ঘটে তো অবশ্যই কেম টু লাইটকে ইউজ করতে পারলে অবশ্যই ইউজ করে নিও এক্সামে বা প্র্যাকটিসের সময় ইউজ করো। তো কাম টু লাইট মানে জানাজানি হওয়া, কেম টু লাইট এটা পাস্ট বলে তাই। হোয়েন দ্য ব্যাংক অফিসিয়াল, যখন ব্যাংক অফিসিয়ালরা রিস্ট দেয়ার ব্রাঞ্চ নেক্সট মর্নিং, তো যখন হচ্ছে এই যে রবারি মানে ডাকাতের কথাটা কখন জানাজানি হলো, যখন ব্যাংক অফিসিয়ালরা রিস্ট করেছিল মানে পৌঁছেছিল তাদের ব্রাঞ্চে পরের সকালবেলাতে, সেইট ব্যাংক অফিসিয়াল। আর এটা কে বলেছে, ব্যাংক অফিসিয়াল বলেছে। দেখো আমি হচ্ছে একজন রিপোর্টার, আর রিপোর্টার অলওয়েজ নিজে সেফ থাকবে, নিজেকে সুরক্ষিত করে রিপোর্ট লিখবে, আর সে তথ্য প্রমাণ দেওয়ার চেষ্টা করবে খুব ভালোভাবে, মানে প্রমাণ দেওয়ার চেষ্টা করবে। তাই এতগুলো ইনফরমেশন ওপেনিং প্যারাগ্রাফে, এতগুলো ইনফরমেশন দেওয়ার পরে সে দেখো লাস্টে কি লিখে দিল, সেইট ব্যাংক অফিসিয়ালস। তাহলে এতগুলো ইনফরমেশন কিন্তু ওর মন্তব্য নয়, মানে আমার মন্তব্য নয়, একজন রিপোর্টারের মন্তব্য নয়, এই মন্তব্যটা কার, ব্যাংক অফিসিয়ালসের মন্তব্য। আর এটাকেই সুন্দর করে রিপোর্টারের কাজ হচ্ছে মন্তব্যগুলোকে সুন্দর করে নিয়ে পেশ করা, তথ্য প্রমাণ সুন্দর করে নিয়ে পেশ করা। তো এই কাজই করেছে যাতে কোনো রকম কোনো প্রেশার পরবর্তী সময়ে রিপোর্টারের উপরে না পড়ে, যদি কোনো রকমের ভুল ভ্রান্তি থাকে কোনো কিছুতে। চলে আসবো পরের প্যারাতে, অর্থাৎ বডিতে। বডিতে কি হচ্ছে, ব্যাংক ম্যানেজার হচ্ছে ডেকেছে পুলিশ, আর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরা এসছে। চলো দেখা যাক। অন বিং ইনফর্মড বাই ব্যাংক ম্যানেজার। আচ্ছা, এখানে যেটা রয়েছে এই একটা ফ্রেজ রয়েছে অন বিং ইনফর্মড, এটা রয়েছে আমাদের প্যাসিভ ফর্মে। এর অর্থ হচ্ছে অন বিং ইনফর্মড বাই ব্যাংক ম্যানেজার। ব্যাংক ম্যানেজারের ইনফর্ম করার দরুনে, ইনফর্ম করা হয়েছে কার দরুন, ব্যাংক ম্যানেজারের দরুনে। এর অর্থ হচ্ছে ইনফর্ম করা হয়েছে ব্যাংক ম্যানেজারের দ্বারা। আর তার দরুন কি হয়েছে, এ পুলিশ টিম, একজন পুলিশ টিম এসেছে অ্যালং উইথ, দেখো রেড মার্ক করা আছে, সুতরাং কিছু না কিছু তো ঘটবে। অ্যালং উইথ ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টস ভিজিটেড দ্য ব্রাঞ্চ। তাহলে যেহেতু ব্যাংক ম্যানেজার বলেছে আর ব্যাংক ম্যানেজার ইনফর্ম করেছে, তাই এখানে কারা এসছে, পুলিশ এসছে অ্যালং উইথ কে রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। আচ্ছা, অ্যালং উইথ যেহেতু রয়েছে, এখানে আমি কিছু কথা বলতে চাইবো। যখনই দুটো সাবজেক্ট, এটা তোমরা অনেকেই জানো, যখনই দুটো সাবজেক্ট অ্যালং উইথ, ইন অ্যাডিশন টু, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এই জিনিসগুলো দ্বারা জয়েন্ট হবে। আচ্ছা একটু বলে দিই, যখন সাবজেক্ট ওয়ান প্লাস এই যে কনজাংশনগুলো যেগুলো আমি তোমাদের বললাম, যার মধ্যে একটা রয়েছে অ্যালং উইথ, ইন অ্যাডিশন টু, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো দ্বারা যখন দুটো সাবজেক্ট জয়েন্ট হবে
তারপরে যখন যে ভার্বটা হবে, এখানে যে ভার্বটা হবে সেই ভার্বটা সাবজেক্ট টু অনুসারে কখনো নয়, এই যে ভার্বটা হবে সেটা অলওয়েজ হবে সাবজেক্ট ওয়ানের ভার্ব অনুসারে। অর্থাৎ সাবজেক্ট ওয়ান যদি প্লুরাল হয় তবে ভার্বও প্লুরাল হবে, সাবজেক্ট ওয়ান যদি সিঙ্গুলার হয় তবে ভার্বও কিন্তু সিঙ্গুলার হবে, এই কথাটা মনে রেখো। তো এখানে আমরা চলে আসি যে এখানে কি বলেছে, এখানে বলেছে পুলিশ টিম আর বলেছে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টস, তারপরে ভার্ব কি রয়েছে ভিজিটেড। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে এই যে প্লুরাল না সিঙ্গুলার ভার্ব হবে এটা তো একমাত্র প্রেজেন্ট টেন্সেই হয়, অতীতে তো এর কোনো খেলই নেই, সুতরাং এটা নিয়ে আমাদের রিপোর্টের ক্ষেত্রে খুব একটা চিন্তার বিষয় নয়। কিন্তু যখন এরর কারেকশনের ব্যাপার আসবে তখন এই ব্যাপারগুলো একটু লক্ষ্য রাখতে হবে, তাই জাস্ট তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। তাহলে যখনই পাস্ট টেন্স আসবে তখনই ভার্বের সাথে এস যুক্ত হবে কি হবে না এগুলো নিয়ে কোনো চিন্তার বিষয় নেই, শুধুমাত্র ভি টু ফর্মে লিখে দিলেই চলবে। তাহলে এরা এলো আর ভিজিটেড করলো ব্রাঞ্চে। আচ্ছা, এরপরে দেখা যায় কি বলেছে, অ্যাকর্ডিং টু পুলিশ, পুলিশের অনুসারে দ্য রবার্স হ্যাড এন্টার্ড দ্য ব্যাংক, দ্য রবার্স হ্যাড এন্টার্ড দ্য ব্যাংক। আচ্ছা, এখানে টোটালটা রেড কালি দিয়ে আছি, সুতরাং কিছু না কিছু তো ঘটনা রয়েছে এর মধ্যে, আর ঘটনাটাকে আমি খুব ভালো করে বোঝানোর চেষ্টা করব। আর এগুলোকে যদি ঠিক রাখতে পারো তো মনে রাখবে মার্কস আসতে বাধ্য, কেউ আটকাতে পারবে না মার্কস থেকে। তো ভালো করে বোঝো এবার আমি কি বলতে চাইছি। এখানে আমি হ্যাডের সাথে কি ইউজ করেছি, ভি3 ইউজ করেছি। আর হ্যাডের সাথে ভি3 ইউজ করা মানে এটা কোন টেন্স, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আমাকে বলো পাস্ট পারফেক্ট টেন্স কখন ইউজ করতে হয়, মানে আমি এখানে কেন পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করেছি। চলো আগে বলি তোমাদের পাস্ট পারফেক্ট টেন্স কেন ইউজ করা হয়। সাপোজ ধরে নিলাম এটা হচ্ছে একটা টাইম লাইন, আর এই টাইম লাইনের মধ্যে এটাকে করে দিলাম হচ্ছে এখনকার পয়েন্ট নাও বলে করলাম, এদিকে যত যাবে সেটাকে আমি ফিউচার হিসাবে কাউন্ট করব। এই টাইম লাইন যত এদিকে যাবে এটা ফিউচার, আর এই দিকের অংশটা হচ্ছে পাস্ট। তো পাস্টের আমার দুটো ঘটনা করলাম, এই একটা ঘটনা এই একটা ঘটনা। আচ্ছা, একটু আমি সালটাও লিখে দিই তবে তোমাদের বুঝতে সুবিধা হবে। 2020 2020 এটা চলছে, এটা ধরলাম যে 1990, আর এটা ধরলাম হচ্ছে 1985, জাস্ট এটা বোঝানোর জন্য বলছি। এবার দেখো যে দুটো ঘটনা ঘটেছে, এই দিকটাকে কি বোঝাচ্ছে, এই দিকটা টোটালকে বোঝাচ্ছে হচ্ছে অতীত, তাহলে এখান থেকে এই পর্যন্ত অংশটা কাকে বোঝাচ্ছে, অতীতকে শো করছে। আর অতীতে যদি দুটো ঘটনা ঘটে, যে ঘটনাটা এই দুটো ঘটনার মধ্যে যদি কম্পেয়ার করা হয়, যে ঘটনাটা অধিকতর অতীত সেইখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করি। তো দেখো এই দুটো ঘটনার মধ্যে কোনটা অধিকতর অতীত, এটা বেশি অতীতে ঘটেছে নাকি এটা বেশি অতীতে ঘটেছে। তোমরা বলে 1985 আরো বেশি অতীত, 1990 এর থেকে দুটোই অতীত, কিন্তু অধিকতর অতীত কোনটা, অধিকতর অতীত 1985। কখন অধিকতর অতীত হবে, যখন দুটি ঘটনার মধ্যে কম্পেয়ার করা হবে তখনই অধিকতর অতীত বোঝা যাবে। তো 1985কে আমি কি বললাম, অধিকতর অতীত, তাই এটা কোন টেন্সে হবে, পাস্ট পারফেক্টে হবে। আর পাস্ট পারফেক্টে হওয়া মানে হ্যাডের সাথে কি বসবে, ভি3 বসবে। আচ্ছা, এখানে দেখি যে এরকম ঘটনা আছে কিনা, ভালো করে বোঝো এবার। বলছে অ্যাকর্ডিং টু পুলিশ, পুলিশের অনুসারে দ্য রবার্স হ্যাড এন্টার্ড ইনটু দ্য ব্যাংক বাই রিমুভিং দ্য আয়রন গ্রিল, ওটা নিয়ে পরে আসছি। তাহলে অ্যাকর্ডিং টু পুলিশ, তাহলে পুলিশরা ওখানে পৌঁছেছিল, আর পুলিশরা যখন ওখানে পৌঁছেছিল পুলিশরা তদন্ত করে কি বুঝতে পারলো, পুলিশরা ওখানে পৌঁছেছিল সেটাকেই তো আমরা অতীতে লিখছি। পুলিশদের সেখানে পৌঁছালো, ভিজিট করেছিল, সেই ঘটনাকেই আমরা কিসে লিখলাম, অতীতে লিখলাম। আচ্ছা, পুলিশ যখন ওখানে পৌঁছালো সেই সময় কি চোর ওখানে ঢুকেছিল, সেই সময় তো চোর ওখানে ঢুকেনি, পুলিশ পৌঁছানোর অনেক আগে চোর ওখানে ঢুকেছিল। তাহলে অতীতে দুটো ঘটনা ঘটছে, দেখো একটা হচ্ছে চোর ওখানে যাচ্ছে, আর একটা হচ্ছে চোর ঢুকেছে, আর একটা পুলিশেরও এন্ট্রি হয়েছে। আর দুটো ঘটনার মধ্যে আগে কোন ঘটনা ঘটেছে, আগে ঘটেছে যে রবার সেখানে এন্ট্রি করেছে, আর রবার যেহেতু এন্ট্রি করেছে তাহলে এটা অধিকতর অতীত দুটি ঘটনার মধ্যে, তাই এখানে আমি কি করলাম, হ্যাড এন্টার্ড। তো এই জিনিসগুলোর দিকে খেয়াল রাখো, এটা খুব ভালো একটা টেন্সগত জিনিস। তো দেখা যাক কি লিখেছি, অ্যাকর্ডিং টু দ্য পুলিশ রবার্স হ্যাড এন্টার্ড ইনটু দ্য ব্যাংক বাই রিমুভিং, কি রিমুভ করেছে, দ্য আয়রন গ্রিল, কি রিমুভ করেছে, আয়রন গ্রিল। আয়রন গ্রিল মানে বুঝতে পারছো কি, লোহার যে গ্রিল, অফ দ্য উইন্ডো, যেটা আমি এখানে বলেছিলাম যে তোমাদেরকে বলেছিলাম যে উইন্ডো কেটেছে, উইন্ডো দিয়ে ঢুকেছে, গ্রিল কেটেছে, আর ব্রোক করেছে লকার, সেটাই আমি এখানে লিখেছি। আর বাই ইউজিং, কি ইউজ করে তারা হচ্ছে উইন্ডোর লোহাটা কেটেছে, গ্যাস কাটিং মেশিন ইউজ করেছে। আর এই গ্যাস কাটিং মেশিনের কথা আমি কোথায় দেখেছিলাম, একদম লাস্টে দেখেছিলাম যে পুলিশরা
তদন্ত করে গ্যাস কাটিং মেশিন পেয়েছে, আর এই গ্যাস কাটিং মেশিনকে আমি বডিতে ইউজ করে দিয়েছি যাতে এটা আরও লজিক্যালি দেখায়, সুন্দরভাবে দেখায়। আর তারপরে কি বলেছে, দে অলসো ব্রোক 2 লকার্স, এটা আমি নিজের থেকে অ্যাড করেছি, তোমরা ওখানে দেখতে পারলে যে এখানে আমি লকার্স বলে অ্যাড করেছি, সেটাই আমি এখানে লিখে দিয়েছি। তো দে অলসো ব্রোক 2 লকার্স, দে মানে কাদের কথা বলছে, রবার্সদের কথা। 2 লকার্স উইথ দ্য সেম মেশিন, মানে একই মেশিন, মানে গ্যাস কাটিং মেশিন দ্বারা সেটাকে ব্রোক করা হয়েছে লকার্সকে। এবার চলে আসবো, আমাদের বডি কমপ্লিট হলো। বডি চাইলে আমি বললাম আর একটু বড় করলে বড় করতে পারো, আরও 2-1টা স্টোরি অ্যাড করে দিতে পারো, অসুবিধার কিছু নেই। কারণ এখন এটা 200-র কাছাকাছি পৌঁছানি, বলতে পারো 150 থেকে 70 ওয়ার্ডের মধ্যে এটা রয়েছে। তো একখানা রিপোর্ট, এটা তোমাদেরকে বলা হয়নি এখনো পর্যন্ত, একটা রিপোর্টের সেফ কত ওয়ার্ডের মধ্যে লিখলে সেটা ভালো হয়। 150 থেকে শুরু করে 195 ওয়ার্ডের মধ্যে লেখাটা একটা স্ট্যান্ডার্ড মানের মানা হয়। তো এটা 160-70 এরকমের কাছাকাছি রয়েছে। তোমরা চাইলে আরও 20টা ওয়ার্ডের মতো যোগ করে দিতে পারো যদি চাও। তো এবার আমরা চলে আসবো কনক্লুডিং পার্টে। মানে কনক্লুডিং পার্টে কী করি, কারেন্ট সিচুয়েশন করি, যে কারেন্ট সিচুয়েশনে পাবলিক রিয়াকশান কি, কোনো রকম অ্যাডমিনিস্ট্রেশন কি করছে, কি কাজ চলছে, এই সমস্ত জিনিসগুলো আমরা লিখবো। তো দেখা যাক প্রথমে কি রয়েছে, কাস্টমার প্যানিকড। বলছে আফটার স্প্রেডিং দ্য নিউজ, এই ঘটনাটা ছড়িয়ে পড়ার পরে সাম প্যানিকড কাস্টমার, কেমন কাস্টমার, কিছু কিছু কাস্টমার যারা প্যানিকড হয়ে পড়েছে, হু হ্যাভ, আচ্ছা এখানে হু রিলেটিভ প্রোনাউন, এটা আমি আগেই বলেছি। আর এই রিলেটিভ প্রোনাউনের আগে একটা কি থাকে, নাউন থাকে। এই নাউন অনুসারে কি বসে, তার পরের ভার্ব বসে। কাস্টমার্স আছে তাই হ্যাভ বসলো, যদি কাস্টমার থাকতো তাহলে হ্যাজ বসতো। দে আর ভ্যালুয়েবলস মানে দামি জিনিসপত্র, মূল্যবান জিনিসপত্র, ইন দ্য ব্যাংক লকার্স গ্যাদার্ড আউটসাইড দ্য বিল্ডিং। তাহলে আফটার স্প্রেডিং দ্য নিউজ, এই নিউজটা ছড়িয়ে পড়ার পর, মানে এই ঘটনাটা ছড়িয়ে পড়ার পর কিছু প্যানিকড কাস্টমার, কারা প্যানিকড কাস্টমার, যাদের ব্যাংকের মধ্যে ভ্যালুয়েবল জিনিস রয়েছে লকারে। তাহলে কিছু কাস্টমার যারা প্যানিকড হয়ে গেছে, কারা বেশি পরিমাণে প্যানিকড হয়েছে, লকারে যাদের ভ্যালুয়েবল জিনিস রয়েছে তারা প্যানিকড হয়ে গেছে। কারণ স্বাভাবিক ব্যাপার যে লকার ভাঙা হয়েছে, এবার প্রত্যেকটা কাস্টমারের মনে সন্দেহ হচ্ছে আমার লকার ভাঙেনি তো, এই নিয়ে তারা প্যানিকড হয়ে গেছে। আর তারা কি করছে, গ্যাদার্ড আউটসাইড দ্য বিল্ডিং, আর তারা কি করছে, গ্যাদারিং করছে বিল্ডিংয়ের আউটসাইডে। চলে আসি পরের পয়েন্টের দিকে। এরপরে দেখা গেল হচ্ছে তাহলে এই যে পাবলিক বা কাস্টমার প্যানিকড হয়েছে, এটা আমরা লিখতে পারলাম ভালোভাবে। নাম্বার 8 দেখতে পাচ্ছি সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছে। চলো দেখি। আর জিসি মেশিন মানে গ্যাস কাটিং মেশিন পাওয়া গেছে। চলো এখানে দেখি। এবার দেখা যাচ্ছে পুলিশ ওয়ার ট্রাইং টু প্যাসিফাইং দেম, তোমরা চাইলে অ্যাড করে দাও। এবার যারা হচ্ছে ওখানে গ্যাদার করেছে, যে সমস্ত লোকেরা, যে সমস্ত কাস্টমাররা যারা প্যানিক হয়ে গেছে, পুলিশরা তাদেরকে ট্রাই করছে প্যাসিফাই করার জন্য, মানে তাদেরকে শান্ত করার জন্য। তো এটা একটা ইম্পর্টেন্ট কিন্তু ওয়ার্ড, এটাকে স্টার দিয়ে রেখো। এবার বলছে দ্য পুলিশ অফিসিয়ালস যারা রয়েছে তারা কালেক্টেড করেছে, কি কালেক্টেড করেছে, ফুটেজ কালেক্টেড করেছে। কোথা থেকে, সিসিটিভি ক্যামেরা থেকে। তাহলে বুঝতে পারছো। আর অ্যান্ড ওয়ার চেকিং দেম, এবং তাদেরকে কি করছে, চেক করছে, যেটা আমি এখানে বললাম তোমাদেরকে। সিসিটিভি ফুটেজ কালেক্ট করেছে, আর কালেক্ট করার পরে কি রেখে দেবে, না, তাদেরকে এক্সামিনও করবে। তো সেটাই আমি এখানে লিখেছি যে এক্সামিন করছে। দে ফাউন্ড, তারা খুঁজে পেয়েছিল। দে মানে কারা, দে মানে বোঝাচ্ছে এই পুলিশদের। আমাকে বলো যে একই নাউনকে কি আমি বারবার রিপিট করা কি শোভা পাবে? রাম স্কুলে যায়, রাম খেলা করছে, রাম ঘুম থেকে ওঠে, রাম খেতে বসবে, রাম রাম রাম, সবসময় কি এটা বলা ঠিক আছে? না, সবসময় নয়। রামের বদলে হি ইউজ করো। যদি সীতা বারবার বলো তাহলে এখানে শি ইউজ করো। বুঝতে পেরেছি ব্যাপার। তো এখানে আমি দা পুলিশ বারবার ইউজ না করলে দে ইউজ করেছি। দে ফাউন্ড দ্য গ্যাস কাটিং মেশিন। আচ্ছা এখানে একটা প্রশ্ন হচ্ছে, আমি এই আর্টিকেলে আমি দা কেন ইউজ করলাম? গ্যাস কাটিং এখানে রয়েছে, গ্যাস কাটিং মেশিনের আগে দা কেন ইউজ করলাম? এখানে স্টার দিয়ে নাও, একে ভালো করে স্টার দিয়ে নাও। আর এই ঘটনাকে মনে করার চেষ্টা করো খুব ভালো করে, কারণ এই যে ছোট্ট পয়েন্ট যেটা বলবো সেটা তোমাদের PQRS অর্থাৎ সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রেও কিন্তু কাজে লাগবে খুব বেশি পরিমাণে। দেখো এর আগেও আমি গ্যাস কাটিং মেশিনের কথা উল্লেখ করেছি আমার প্যারাগ্রাফে। দেখো এই যে গ্যাস কাটিং মেশিন, আর গ্যাস কাটিং মেশিন যখন এখানে প্রথমবার আমি উল্লেখ করেছিলাম তখন সেখানে কি ইউজ করেছি, জাস্ট একবার এ ইউজ করেছি। আমি একটু মুছে দেখানোর চেষ্টা করি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো।
তো এখানে দেখো আমি গ্যাস কাটিং মেশিন ছিল, পূর্বে একবার ইউজ হয়েছে গ্যাস কাটিং মেশিন, মানে প্রথমবার ইউজ হয়েছে, যেহেতু প্রথমবার ইউজ হয়েছে তাই এখানে এ আছে। আর এবার গ্যাস কাটিং মেশিনটা দ্বিতীয়বার ইউজ হচ্ছে, তাহলে ওই গ্যাস কাটিং মেশিনটা পাওয়া গেছে, যেহেতু দ্বিতীয়বার ইউজ হচ্ছে তাই তার আগে আমি আর্টিকেল ডি বসালাম, অর্থাৎ নির্দিষ্ট করে বললাম যে ওই গ্যাস কাটিং মেশিনটা কি করা হয়েছে, পাওয়া গেছে, মানে পুলিশরা খুঁজে পেয়েছে। অলসো রিকাভার্ড, এবং পুলিশরা আরও কি রিকাভার করেছে, আ ল্যাডার। ল্যাডার মানে জানো তোমরা মই, হুইচ দ্য রবার ইউজড, যেটা রবারটা ইউজ করেছে। যখন আমি স্টোরিটা বলছিলাম, যখন আমরা প্ল্যানিং করছিলাম, তখন এটা হলো না যে জানলা দিয়ে উঠেছে কিভাবে, ল্যাডার ইউজ করে, তো সেটাই আমি এখানে দিয়েছি। আর লাস্টে আমি একটা জিনিস অ্যাড করে দিয়েছি, দ্য ইনকোয়ারি ইজ স্টিল অনগোয়িং, মানে ইনকোয়ারিটা কি করছে, স্টিল এখনো পর্যন্ত চলছে আর কি, ইনকোয়ারি এখনো চলছে, কারণ এখনো পর্যন্ত তো রবাররা ধরা পড়েনি সেই কারণে। তো খুব সিম্পল ভাষায়, একদম সিম্পল ভাষায় লেখার চেষ্টা করেছি যাতে তোমরা টোটালি বুঝতে পারো কোনো রকম সন্দেহ ছাড়া। তো আরেকবার বলে দিই, যদি কোনো জায়গায় ভুল ভ্রান্তি, যে কোনো রকম ভুল ভ্রান্তি হোক, সেটা গ্রামারগত হোক, স্পেলিংগত হোক, ইনফরমেশনগত হোক বা সিকোয়েন্সগত হোক, সেটা একদমই ইচ্ছাকৃতভাবে নয়। আর এই জিনিসটাকে একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা যদি কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকে। আর তোমাদেরকে বলবো যে একদম প্রথম থেকে স্ট্র্যাটেজি থেকে নিয়ে শুরু করো, আর এই পর্যন্ত আসো, খুব ভালো করে রিভিশন করো, মানে রিপিট করো বারবার। আর বিশ্বাস রেখো, পার্ট 2 কেন, এর থেকেও ভালো লেভেলের এক্সাম তোমরা যদি এই লেভেলে করতে থাকো তো অনায়াসে ভালো কাট অফে পাস করে যাবে অনায়াসে। আর এটা আমি বলছি না, এটা তোমরা নিজেরাই ফিল করতে পারবে। কিছুদিন যখনই যাবে না, 3 থেকে 4 দিন, যখন আমাদের 10টা রিপোর্ট হয়ে যাবে, তখন তোমরা ডিফারেন্স বুঝতে পারবে। যাই হোক, ভালো করে প্র্যাকটিস করো তোমরা।